ওসমান হাদিকে একটু আগে আমি রিপোর্টে দেখলাম যে এখানে খুবই গুরুত্বপূর্ণ তার জন্য যেটা সেটা ইনফেকশন কন্ট্রোল। সর্বপ্রথম সে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল, সেখানে তার অনেক মানুষের গাদা। ওসমান হাদির বর্তমান অবস্থা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি খুব নিজেকে সংবরণ করতে পারি। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওসমান হাদিকে একটু আগে আমি রিপোর্টে দেখলাম যে এখানে খুবই গুরুত্বপূর্ণ তার জন্য যেটা সেটা ইনফেকশন কন্ট্রোল। সর্বপ্রথম সে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল, সেখানে তার অনেক মানুষের গাদাগাদি ঠেলাঠেলিতে সেখানে একটা ইনফেকশনের ঝুঁকি ছিল। তারপরে সে যে বুলেট দ্বারা ইনজুরি হয়েছে তার মাথায়, সেটাও তো একটা নোংরা একটা জিনিস বা একটা ইনফেক্টেড জিনিস ছিল। তারপরে এভার কেয়ারে যাওয়ার সময় তাকে ট্রান্সফারের সময় অনেক ঠেলা ধাক্কা হয়েছে, সেখানেও তার ইনফেকশন ট্রান্সমিশনের ঝুঁকি ছিল। বাংলাদেশে এটা সবচেয়ে বিপজ্জনক সব কিছুতে, এবং সবচেয়ে আরো খারাপ জিনিস হলো যে ইনফেকশনগুলো এত খারাপ বা এত সুপার বাগ যে যেগুলো কোনো অ্যান্টিবায়োটিক এগুলোতে কাজ করে না। তারপরে উপরওয়ালা ভালো জানে যে তার শরীরের কি পরিমাণ রেসপন্স করবে বা তার শরীরের কন্ডিশন কি, সেই অনুযায়ী আল্লাহ যদি তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। ওসমান হাদির বর্তমান অবস্থা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি খুব নিজেকে সংবরণ করতে পারিনি। অনেক অনেক কষ্ট করে শুনেছি যে ওর অবস্থা কি বর্তমানে। ভাবছি আপনাদেরকেও একটু জানাই। ডাক্তাররা খুব বেশি খোলামেলা করে এই বিষয়গুলি বলে না, কিন্তু যা তার সাথে হচ্ছে এই মুহূর্তে, তার যে চিকিৎসা চলছে সেই চিকিৎসা এবং তার যে বর্তমান পরিস্থিতি, এইসব আমাকে যে ডাক্তার বিষয়গুলি জানে তার কাছ থেকে শুনলাম। এবং আমি চিকিৎসকের সাহসিকতা, চিকিৎসকের যে অসহায়ত্ব, চিকিৎসকদের চিকিৎসা, এসব জেনেও আজকে যখন জানলাম, আমি চিকিৎসকদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা বেড়ে গেছে যে তারা কিভাবে পারে একটা মানুষের এরকম পরিস্থিতিতে একটা মানুষকে বাঁচিয়ে তুলবার জন্য যুদ্ধ করতে। আপনাকে জানেন, হাদির বর্তমানে যে অবস্থা, মাত্র 5% সম্ভাবনা আছে ফিরে আসার। আল্লাহ যদি চায় তাহলে সব সম্ভব, কিন্তু এর বাইরে বর্তমান যে পরিস্থিতি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমি কথা বলছি, মাত্র 5% তার সুযোগ বা সম্ভাবনা আছে ফিরে আসার, আদারওয়াইজ নাই। কারণ তার যে বুলেটটি ঢুকেছে, সেই বুলেটটি তার মগজের ব্রেনের একদম কাছ দিয়ে একটু আঘাত তো লেগেছেই, বের হয়ে অন্যদিকে বের হয়ে গেছে বুলেটটি, ভিতরে রেখে গেছে ক্ষত বিক্ষত অবস্থা। বর্তমানে হাদির মাথার খুলি কেটে পাশে রাখা হয়েছে, প্রিজার্ভ করে রাখা হয়েছে বৈজ্ঞানিক উপায়ে। আর তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে যে তার ব্রেইনটা যদি ফুলে ফেঁপে রক্তক্ষরণ হয় তাহলে উচ্চ রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে, যে কারণে সেটাকে মনিটরিংয়ে রাখা হয়েছে। এরপর যখন এটা একটু স্বাভাবিক হবে তখন হয়তো মাথার খুলিটাকে আবার লাগাবে। চিন্তা করতে পারছেন যে কি ধরনের ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে যাচ্ছে এবং কি কষ্টের মধ্যে তার অবস্থা বর্তমানে রয়েছে। আমি এগুলো শুনে আমি জিজ্ঞাসা করলাম যে কিভাবে সম্ভব একজন ডাক্তার এভাবে কেটে একটা মানুষকে আবারও ঠিকঠাক করছে, তাদের কি ভয় লাগে না, কষ্ট লাগে না? তখন বলল যে সেখানে তো একজন মানুষের জীবনকে বাঁচাচ্ছে ডাক্তার, এবং ডাক্তার পুরো দেহটাকে ঢেকে রাখে। ডাক্তার যেখানে তার কাজটা চলে ঠিক সেখানটাকেই তারা দেখে, মানুষ হিসেবে দেখে না। তারা জানে যে এখানে কাজ করতে হবে, তাকে বাঁচিয়ে তুলতে হবে একটা মানুষকে। জানি না হাদি ফিরবে কিনা। হাদি আমার সাথে দেখা হয়েছে সরাসরি। হাদির আমাকে দেখে
কাছে এসে হ্যান্ডশেক করেছে একটা অনুষ্ঠানে, আর টকশো তো কয়েকবারই এসছে। যাক, আমরা যারা আসলে যে মানুষগুলো এই দেশের গণতন্ত্রের জন্য 24-এর আন্দোলনে সম্পৃক্ত ছিল, তাদের জীবন নিরাপত্তা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে, অনেক শঙ্কা আছে। আর এর জন্য এই সরকার, বর্তমান সরকারের দুর্বলতাই একমাত্র দায়ী, আর কিছুই না। এই সরকার কিচ্ছু করতে পারেনি, বিশ্বাস করুন, এই সরকার কিচ্ছু করতে পারেনি। আর যে ছেলেগুলি উপরে আমরা ভরসা করেছিলাম, তারা আসলে শুধুমাত্র নিজেদের স্বার্থ, রাজনৈতিক ভাবে কিভাবে নিজেদেরকে স্ট্যাবলিশ করা যায়, মন্ত্রী এমপি হওয়া, টাকা পয়সা কামাই করা, সেই তথাকথিত রাজনৈতিক অবস্থাতে তারা ফিরে গেছে। এই ছেলেদের যেগুলোর উপর আমরা ভরসা করেছিলাম, এরাও কিচ্ছু করতে পারেনি, আমাদের সাথে একরকম প্রতারণা করেছে। যাই হোক, জানি না কি হবে, তবে হাদির জন্য দোয়া করুন সবাই। জানি না হাদির অবস্থা কি হবে, তবে ভালো নেই হাদি জানি না ফিরবে কিনা, বাকিটুকু আল্লাহর রহমত। ওসমান হাদি। তো ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই সর্বপ্রথম যার নাম আসছিল তিনি হচ্ছেন যে মির্জা আব্বাস। তার আসন থেকে কিন্তু ওসমান হাদি নির্বাচন করছিলেন, কিন্তু মির্জা আব্বাসের নামে এখন পর্যন্ত তেমন কোনো এভিডেন্স অথবা এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা এটা কিন্তু পাওয়া যায়নি। তো এই ঘটনার পর বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং তথ্য উপাত্ত, গোয়েন্দা তথ্য সবকিছু যাচাই বাছাই করার পর সন্দেহভাজন হিসাবে আপনার আসামি হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। কে এই দাউদ খান, তার ব্যাকগ্রাউন্ড কি, কোন দল সে করত? তবে এই ঘটনায় যতটুকু তথ্য উপাত্ত সামনে আসছে, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ফয়সাল করিম ভুইয়া বা মাসুদ, সে আসলে ওসমান হাদির যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার মধ্যে সে ছিল। দ্যাট মিনস এটা একটা সিক্রেট মিশন ছিল, সুযোগ বুঝে তাকে শেষ করে দিতে হবে। গেল কয়েকদিন আগে হাদি তার ফেসবুকে কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল যে তার কাছে নামে বেনামে বিভিন্নভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগের অনেক ফোন আসছে, এর বাহিরে আননোন কিছু ক্যারেক্টারও ফোন আসছে। কিন্তু কেন এই ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হলো? আপনার আসুন দেখি তার আসল পরিচয়। ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তথ্যপাত্র বলছে 2019 সালের 11 মে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিঙ্কউইনে ফয়সাল করিমের নামে একটা প্রোফাইলও আছে। এই অ্যাকাউন্টটি যে ফয়সালেরই তা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক এক নেতা নিশ্চিত করেছেন। লিঙ্কডইনে আপনার ফয়সাল নিজেকে অ্যাপল সফট আইটি, YCU টেকনোলজি এবং অ্যানালিস্ট ওয়ার্ড নামক 3টি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা এবং সমন্বয় কমিটি করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। ঢাকা 12 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই আসনের সমন্বয় কমিটির অন্যতম সদস্য ছিল এই ফয়সাল করিম। জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের 28 অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের 4র্থ তলায় অফিসে অস্ত্রের মুখে 17 লক্ষ টাকা লুটের ঘটনা ঘটেছিল। ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল। পরে তাকে গ্রেফতার করেছিল র্যাব। এই মামলায় গত 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিনে বের হয়েছিল ফয়সাল করিম। জামিনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ওসমান হাদিকে গুলি করার অভিযোগ এসেছে। এটা এখন পর্যন্ত অভিযোগ। আচ্ছা, তো বলা হচ্ছে যে লুটের ঘটনায় 2টি অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আপনার এই ফয়সাল এত অল্প সময়ের মধ্যে কিভাবে জামিন পেয়েছে তা নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠেছে। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশ এবং এই সন্দেহভাজনের ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ করেছেন। এছাড়া ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের যিনি আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তো 12 ডিসেম্বর যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা নিয়ে এখনো মিশ্র প্রতিক্রিয়া আছে। আপনার অনেকেই এই ক্ষেত্রে মির্জা আব্বাসকে দায়ী করার চেষ্টা করছেন, যদিও আমাদের আজকে দেখলাম রুহুল কবির রিজভী সাহেব তিনি আবার বলছেন যে এই ফয়সাল ডাকসুর ভিপি সাদিক কায়েমের সাথে নাকি এক টেবিলে চাও খাইছে, তাহলে এই দায়ভার কে নিবে?
রাজনীতিতেই পাল্টাপাল্টি অবস্থান থাকবে। তবে হাদির উপরে যে ঘটনা ঘটেছে এর মাধ্যমে আওয়ামী লীগ বেসিক্যালি দুইটা বার্তা ক্রিয়েট করার ট্রাই করেছে যে ভবিষ্যতে এই সমন্বয়কদের পরিণতি কি হবে, এমনকি তারা যে প্রতিশোধ নিবে এটা স্পষ্ট। তবে সরকারের পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা বার্তা আবার পাল্টা ক্রিয়েট করা হয়েছে, রাজনীতি নিয়ে বিভাজন থাকবে, ক্ষমতা নিয়ে থাকবে, কিন্তু যেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ইস্যু আছে সেইখানে তাদের অবস্থানটা আবার একত্রিত। আমরাও চাই হাদিকে গুলি করা ব্যক্তি গ্রেপ্তার হোক, তার সর্বোচ্চ শাস্তি হোক, রাজনীতি থাকবে, কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে হত্যা করা এটা কখনোই কাম্য না। ভালো থাকুন। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।